কৃষির কথা। প্রিয় কৃষক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। এবং বুধবার এই বিকেলে 5:10 হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় আয়োজন কৃষি বিষয়ক ফোন ইন লাইভ অনুষ্ঠান কৃষির কথা নিয়ে। আমরা সবসময় কৃষির কথা অনুষ্ঠানের চেষ্টা করি কৃষি বিষয়ক নানা প্রযুক্তি, নানা উদ্ভাবন নিয়ে আপনাদের সাথে কথা বলতে, আপনাদেরকে জানাতে, আপনাদেরকে তথ্য সমৃদ্ধ করতে। আমরা যে কোনো ফসলের উৎপাদন বৃদ্ধি নিয়ে যতটা মনোযোগী থাকি, আমাদের নিরাপত্তা, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার এবং কৃষকদের স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে আমরা কি ততটা সচেতন থাকি? সময় উপযোগী এই বিষয় নিয়ে আজকে আমরা হাজির হয়েছি কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষির কথায়। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, কীটনাশকের নিরাপদ ব্যবহার ও সচেতনতা। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আপনাদের সাথে এবং শুনবো আপনাদের কথাও। কৃষকের কণ্ঠস্বর কৃষির কথায় এই আয়োজনে আজ আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কীটতত্ত্ব বিভাগ, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, কেমন আছেন? হ্যাঁ, আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আমরা অত্যন্ত ভালো আছি এবং আমাদের ওপারে যত কৃষক শ্রোতা ভাই এবং সাধারণ শ্রোতারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন, তারাও আশা করি অনেক ভালো আছেন আপনাকে পেয়ে, তাদের সাথে। কারণ তাদের নানা রকমের প্রশ্ন থাকে, বিভিন্ন প্রশ্ন তার উত্তর জানতে চান, কিন্তু হয়তো বিশেষজ্ঞ অতিথি বা কোনো ওই রকম মানুষ তারা পান না যার কাছ থেকে তারা সঠিক সমাধানটি পেতে পারে। আজকে বাংলাদেশ বেতারের মাধ্যমে এই সুযোগটি তারা পেয়ে তারা নিশ্চয়ই অত্যন্ত আনন্দিত। এবং আমার কাছে মনে হয় স্যার, আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি তার আগে কৃষক শ্রোতা ভাই আপনাদেরকে জানাতে চাই, এই আয়োজন আপনি কিন্তু শুনছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহের FM 92 মেগাহার্জ। এর পাশাপাশি বাংলাদেশ বেতার ময়মনসিংহের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ স্ট্রিমিংয়ে আছে আমরা। এছাড়াও আপনি কিন্তু বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে আমাদেরকে যে কোনো প্রান্ত থেকে শুনতে পাচ্ছেন। আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন 01308036189। আমি আবারও বলছি 01308036189। এই নাম্বারে ফোন করে আপনারা চাইলে বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে যে কোনো প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। তো স্যার, আমরা আসলে যে বিষয়টা নির্ধারণ করেছি কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং সচেতনতা। আমরা তো কীটনাশকের ব্যবহার সম্পর্কে জানি যে কীটনাশক প্রয়োগ করা, কিন্তু কীটনাশকের নিরাপদ ব্যবহার, এই নিরাপদ ব্যবহার বলতে আসলে কি বোঝায়? কীটনাশক আমরা ব্যবহার করে থাকি সাধারণত আমাদের ফসলে যখন কোনো কীটের আক্রমণ হয়, যেটি যখন ইকোনমিক ড্যামেজ হয়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা থাকে, সেই সময়টাতে আমরা কীটনাশক ব্যবহার করে থাকি। এটি খুবই কমন এবং সারা বাংলাদেশে এটি খুব একটা কমন প্র্যাকটিস। কিন্তু নিরাপদ ব্যবহার বলতে আমরা বুঝবো যে সঠিক সময়ে, ঠিক যখন আমার পেস্টিসাইড ব্যবহার করা দরকার, ঠিক ওই সময় যদি আমি পেস্টিসাইড সিলেকশন করতে পারি এবং সেটি কোন ধরনের পেস্টিসাইড আমি সিলেক্ট করব, নির্বাচন করব, সেটি যদি সঠিক হয় এবং ব্যবহার করার সময় যে আমি যিনি অ্যাপ্লিকেশন করবেন ওনার নিজের সুরক্ষা এবং ব্যবহার করার কতদিন পরে তিনি হারভেস্ট করতে পারবেন, এই সব কিছু মেনে যদি উনি সেটি ব্যবহার করতে পারেন, তাহলে এটিকে আমি বলবো যে পেস্টিসাইডের যে ক্ষতিকারক দিকগুলো আছে সেটি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব এবং এটি কম্পারেটিভলি নিরাপদ। একদম স্যার, যে বিষয়টি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে আমাদের ফসলে যে অর্থনৈতিক ক্ষতির আমরা সম্মুখীন হই, ঠিক কোন সময় আমরা আসলে এই পোকার আক্রমণ রোধে কীটনাশক প্রয়োগ করব, কতটুকু মাত্রায়, সঠিক মাত্রায় আমরা প্রয়োগ করতে পারি কিনা, এবং সেই ক্ষেত্রে আমাদের যে আমরা ফসলটা ঘরে তুলি সেটা আসলে আমরা নিরাপদভাবে ঘরে তুলতে পারি। স্যার, আমরা যেহেতু বিষয়টার নাম দিয়েছি যে কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং সচেতনতা, তার মাধ্যমে কি স্যার আমরা এটা অনুমান করতে পারি যে আমাদের প্রচলিত যে কীটনাশক প্রয়োগ পদ্ধতি রয়েছে সেটা কি অনিরাপদ, বা যেটা যদি অনিরাপদ হয়ে থাকে কেন এবং কি কি উপায় এটা স্যার অনিরাপদ হচ্ছে, এই বিষয়টা আমাদেরকে জানাবেন। অনিরাপদ হচ্ছে যেটা আমি শুরুতেই বলেছি যে আমাদের সঠিক যে নির্বাচন পেস্টিসাইড, আমাদের প্রচলিত পদ্ধতি কি, যখনই একজন ফার্মার বা কৃষক ভাই দেখেন যে ওনার ফসলে কোনো একটি জীবাণু অথবা কোনো একটি রোগের প্রাদুর্ভাব হয়েছে অথবা কীটের আক্রমণ হয়েছে, তখন কিন্তু উনি সরাসরি ডিলারের কাছে যান এবং দোকান থেকে একটি পেস্টিসাইড নিয়ে আসেন। এবং সেটি কোন ধরনের পেস্টিসাইড সেটা হয়তো সবসময় উনি সেটা জানতেও পারেন না, ডিলার যেটা দেন সেটাই উনি পেস্টিসাইড বলতে আমরা স্যার কীটনাশক এনে উনি দেখা যায় উনি সেটি অ্যাপ্লাই করে দেন। তো সেই ক্ষেত্রে উনি যে সেফটি মেজার্সগুলো নিতে হয়
সেই মেজাজগুলো হয়তো নেন না। তো প্রচলিত পদ্ধতির থেকে যদি আমরা কিছুটা আপডেট করতে পারি এবং যারা ব্যবহারটা করছেন ওনাদেরকে যদি আমি বোঝাতে পারি যে না, এই পদ্ধতি ঠিক আছে, আপনি পেস্টিসাইড দিতে হবে একটা সময়, কিন্তু আপনি যদি এই মেজারগুলো নিয়ে থাকেন তখন এটি আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কম হবে। আর কিভাবে আমরা এটাকে নিরাপদ করতে পারি, কয়েকটি বিষয়কে অবশ্যই খেয়াল রাখতে হবে। এক নাম্বার হচ্ছে, আমি যে পেস্টিসাইড ব্যবহার করছি সেটি সঠিক নির্বাচন হচ্ছে কিনা। এই সঠিক নির্বাচন হচ্ছে কিনা এটার জন্য 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যেই ক্রপে আমার অ্যাটাকটি হয়েছে সেই ক্রপের বর্তমান কন্ডিশন কি, সেটি কি হারভেস্টিং স্টেজে আছে, আমি প্রতিদিন কি সেখান থেকে ফসল উত্তোলন করছি কিনা বা বাজারজাত করছি কিনা, সেই স্টেজে আছে নাকি এখনো আরো প্রায় 2 মাস 1 মাস সময় হাতে আছে যা পরবর্তীতে আমি হারভেস্ট করব। তো এইটা একটা ফ্যাক্টর। 2 হচ্ছে, আমি যেই বালাইটাকে কন্ট্রোল করতে চাচ্ছি, মানে হচ্ছে যেই কীট বা পোকাকে আমি কন্ট্রোল করতে চাচ্ছি তার কন্ডিশন কি, সেটির তার বিহেভিয়ার কীরকম, তার মুখোপাঙ্গ কীরকম, সেটি কিভাবে আমার ফসলের ক্ষতি করছে, তার অবস্থানটি কোথায়, সে কি গাছের বাহিরে পাতার উপরে বসে খাচ্ছে নাকি সে পাতার নিচে বসে খাচ্ছে, সে কি হচ্ছে সারফেসে বসে খাচ্ছে নাকি কাণ্ডের ভিতরে বা ফলের ভিতরে বসে খাচ্ছে। তো এই যে বিষয়গুলো, একটি পোকা কোথায় আছে এবং সে কিভাবে আমার ক্ষতি করছে, এই 2টা জিনিসকে কোরিলেট করে এর সাথে যদি কানেক্টিভিটি করতে পারি যে হ্যাঁ এইরকম সিচুয়েশন হলে আমি এই পেস্টিসাইডটি সিলেক্ট করব, তখন কিন্তু পেস্টিসাইডের সিলেকশনটা এটি কম্পারেটিভলি দেখা যাবে যে অ্যাকিউরেট হচ্ছে। এবং যখনই সে প্রপার সিলেকশনটা করতে পারবে অটোমেটিক্যালি কিন্তু তখন পেস্টিসাইডের যে মিসইউজ, অতিরিক্ত ব্যবহার বা কাজ করছে না, এই সময়ের সমস্যাটা আসবে না। তখন যতটুকু পেস্টিসাইড অ্যাপ্লিকেশন করলেই হচ্ছে হয়তো সেটুকু ব্যবহার করছে, অতিরিক্ত ব্যবহার হচ্ছে না। এটা কিন্তু মানে সরাসরি আমাদেরকে যে পেস্টিসাইডের অতিরিক্ত ব্যবহার কমিয়ে নিয়ে আসছে এবং ক্ষতিকারক দিকগুলো কমিয়ে আনতে অনেকটাই হেল্প করবে। একদম স্যার আমাদেরকে যেভাবে বলছিলেন, আমরা আসলে হয়তোবা নানাজনের কাছ থেকে শুনে বা বিভিন্নভাবে কীটনাশক প্রয়োগ করে থাকি, কিন্তু আমরা স্যারের কথা থেকে যে জিনিসটা বুঝতে পারলাম, হুট করেই আমরা কীটনাশক প্রয়োগ না করে আমাদের আগে যে বিষয়গুলো বুঝতে হবে, প্রথমত হচ্ছে আমার ফসলের অবস্থা। আমার ফসলকে আমি এখনই উত্তোলন করছি নাকি আমি ফসল আরও কয়েক মাস হাতে আছে, বা ফসল কোন অবস্থায় আছে, না আমি বীজ রোপণ করেছি, চারা রোপণ করেছি, একটা ফসলের যে সময়কাল আছে সেই সময়কালের কোন জায়গাটিতে সেটি রয়েছে, এই বিষয়টি আমরা প্রথমে নির্বাচন করব। তারপরে আমাদের দেখতে হবে আমরা যে পোকার আক্রমণের জন্য আমরা কীটনাশক প্রয়োগ করতে যাচ্ছি সেই পোকার অবস্থাটা কি, সেই পোকা কোন অবস্থায় আছে এবং সে কিভাবে আমার ফসলের ক্ষতি করছে। অনেকে পাতায় ক্ষতি করে থাকে, অনেকে কাণ্ডের ভিতরে ক্ষতি করে থাকে। এক এক পোকার কিন্তু ক্ষতি করার ধরনটা এক এক রকম, এবং যেহেতু ক্ষতি করার ধরনটা এক এক রকম, সেই অনুযায়ী তাদের জন্য যে কীটনাশক প্রয়োগ করব সেই কীটনাশকের প্রকারও কিন্তু বিভিন্ন রকম হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কিন্তু কীটনাশক প্রয়োগ করব। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় আগেই কিন্তু আমাদেরকে নির্ধারণ করতে হবে, এই দুটো বিষয় আমাদেরকে বুঝতে হবে, তারপরে না আমরা কীটনাশক প্রয়োগের দিকে যাব। প্রিয় শ্রোতা, আপনারা যুক্ত আছেন আমাদের সাথে বাংলাদেশ বেতার ময়মনসিংহের ফেসবুক পেজে। অনেকেই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন। এছাড়াও কিন্তু আপনারা আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন 013080361890 0130803618 এই নাম্বারে। আমাদের সাথে যুক্ত আছেন খোকন আহমেদ নূর, শুভ বিকেল, যুক্ত আছে সৌদি আরব থেকে। প্রিয় শ্রোতা, অনেক শ্রোতা বন্ধু আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন দেশের বাইরে থেকেও। তারা কিন্তু হয়তো এখন আমাদের এখানে বিকেলবেলা, ওখানে হয়তো বা রাত বা সময়ের একটা ব্যবধান থাকে, এই ব্যবধান কাটিয়ে তারা কিন্তু এই আয়োজনকে ভালোবেসে তারা আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন। আপনাদের কাছে আমরা কিন্তু সবসময় অনেক বেশি কৃতজ্ঞ। মোহাম্মদ শরীফ উদ্দিন, সভাপতি বৈশাখী বেতার সংঘ, এবং তার সাথে সুমা শরীফ, তারা যুক্ত আছেন গফরগাঁও ময়মনসিংহ হতে আমাদের সাথে যুক্ত আছেন। কবি প্রহরী মনিরুজ্জামান যুক্ত আছেন আমাদের সাথে, বৃষ্টি নেত্রকোনা থেকে আমাদেরকে শুনছেন। জামালপুর জেলা মেলান্দহ থানা থেকে যুক্ত আছেন মোহাম্মদ সামিউল ইসলাম। আমাদের সাথে আছেন ফাইয়াজ ফাহাদ নিশাত, তিনি জানিয়েছেন খুব সুন্দর লাগছে তার, এবং জাহানুর ইসলাম জাহিদ, তিনি যুক্ত আছেন নীলফামারী থেকে। এছাড়াও অনেক শ্রোতা বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন এবং তারা কিন্তু নিয়মিত তাদের ভালো লাগার কথাগুলো আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছেন। আপনারা কিন্তু আজকের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে সেই প্রশ্নগুলো আমাদেরকে জানাতে পারেন। প্রবীর মিত্রশীল সাথে আছেন আমাদের, এবং আরও অনেক শ্রোতা বন্ধু আমাদেরকে দেখছেন, শুনছেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনতে থাকুন এবং আমরা কিন্তু স্যারের কাছ থেকে জানতে থাকবো আজকের বিষয় সম্পর্কে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো।
স্যার আমরা জানলাম যে আমরা নিরাপদ ব্যবহার বলতে আমরা যেটা বুঝি সঠিক সময়ে সঠিক মাত্রায় আমরা সঠিক কীটনাশক এটি যদি আমরা প্রয়োগ করতে পারি সেটাকে আমরা বলবো নিরাপদ ব্যবহার। এবং আপনি আরও একটা বিষয় বলছিলেন যে কৃষকের যে নিরাপত্তাগুলো রয়েছে সেই নিরাপত্তাগুলো নিশ্চিত করে যদি কীটনাশক প্রয়োগ করা হয় সেই জায়গাটিও আমরা নিরাপদ ব্যবহারের আওতাভুক্ত করেছি। এবং আমরা এটা জেনেছি যে কি কি কারণে অনিরাপদ হচ্ছে, যে আমরা জেনেছি যে আমরা ওই জিনিসগুলো সঠিকভাবে নির্বাচন করতে পারছি না, ফসলের অবস্থা এবং হচ্ছে পোকার অবস্থা। এখন স্যার আমরা মাঠ ফসল বা সবজি চাষে কীটনাশকের নিরাপদ পদ্ধতি আসলে কোনটি এবং কিভাবে এটাকে আমরা নিরাপদ করতে পারি, বা বর্তমান যে প্রচলিত প্রয়োগ পদ্ধতি আছে সেটাকে কিভাবে নিরাপদ করা যায় স্যার? সেটি হচ্ছে এই যে আমি একটু আগেই বলছিলাম যে পোকার অবস্থান কোথায়। তো সেইটা যদি গাছের উপরের দিকে থাকে, যেমন গাছের সারফেসে সে খাচ্ছে, তখন কিন্তু আমি সিলেকশন করব হচ্ছে কন্ট্যাক্ট পেস্টিসাইড, যেটা স্পর্শক, অর্থাৎ যে সমস্ত ইনসেক্ট সরাসরি আমি অ্যাপ্লাই করলে, পেস্টিসাইড স্প্রে করলে তার শরীরে টাচ করবে, এরকম পেস্টিসাইড আমি সিলেক্ট করব। আর যদি কোনো পেস্টিসাইড, কোনো ইনসেক্ট যদি সে গাছের ভিতরে বা কাণ্ডের ভিতরে অথবা ফলের ভিতরে খেয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি স্পর্শক না দিই, সেখানে সিস্টেমিক কোনো একটা পেস্টিসাইড দিতে হবে যাতে পুরো গাছটাই টক্সিক হচ্ছে। এখন সিস্টেমিক দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আমার গাছের অবস্থা। কারণ আমি যেই পেস্টিসাইডটা দিচ্ছি, গাছ নিজেই টক্সিক হয়ে যাচ্ছে, একটা গাছ বিষাক্ত হচ্ছে ওই ইনসেক্টের জন্য। একদম সেই একইভাবে কিন্তু ওই গাছ থেকে আমি যদি হারভেস্ট করি, সেটা যদি আমি খাই, তাহলে কিন্তু এই বিষাক্ত জিনিসটা আমিও কনজিউম করছি। তাহলে এই স্টেজটাতে আমাকে খেয়াল রাখতে হবে, যদি কোনো একটা গাছ থেকে আমি রেগুলার হারভেস্ট করি, ওই স্টেজে থাকে, তখন আমি চেষ্টা করব যেন কোনো সিস্টেমিক পেস্টিসাইড না দিয়ে অন্য কম্পারেটিভলি যেগুলো কম টক্সিক, অথবা বায়োপেস্টিসাইড, অথবা যে অন্য যে পদ্ধতিগুলো আছে, যেমন মেকানিক্যাল পদ্ধতি আছে, তারপরে সেমিও কেমিক্যালস ব্যবহার করে, বা ফেরোমন ট্র্যাপ, আঠালো ফাঁদ, এই সমস্ত পদ্ধতি ব্যবহার করে যদি আমি তখন কন্ট্রোলের দিকে চিন্তা করি যে না, আমার এই ফসল এখন হারভেস্টিং স্টেজে আছে, তখন কিন্তু এই ফসলটাকে আমি অনেক ক্ষেত্রেই নিজের জন্য নিরাপদ করতে পারি। এটি একটি দিক। আর যদি আমি কন্ট্যাক্ট পেস্টিসাইড দিই, সেটাকেও কিন্তু নিরাপদ করার কিছু সুযোগ আছে, যেমন হচ্ছে একটা নির্দিষ্ট সময়, ইভেন সিস্টেমিকের ক্ষেত্রেও পেস্টিসাইড ব্যবহার করার কতদিন পরে আমি হারভেস্ট করতে পারবো, এটা কিন্তু পেস্টিসাইডের বোতলে লেভেলে লেখা থাকে যে আমি কতদিন পরে সেটা হারভেস্ট করতে পারবো। এটাকে প্রি হারভেস্ট ইন্টারভাল বলা হয়ে থাকে। তো সেটা যদি মেনটেন করা হয়, তখনও কিন্তু দেখা যাবে যে যদি 7 দিন পরে হারভেস্টের একটা সময় থাকে, তাহলে 7 দিন পরে দেখা যাচ্ছে যে ওই পেস্টিসাইড সেটি নিজে নিজে ডিগ্রেডেড হয়ে এটি হয়তো আমার জন্য সেফ যে লিমিট আছে, এটাকে ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট বলা হয়, এই লিমিটের নিচে চলে আসছে। তখন যদি আমি সেটা কনজিউম করি, তখন কিন্তু কম্পারেটিভলি যে পেস্টিসাইডের ক্ষতিকারক দিক থেকে আমি নিজেকে সেভ করতে পারবো। তাহলে দুটি জিনিস, একটি হচ্ছে হারভেস্টিং স্টেজে যদি আমি কোনো সিস্টেমিক পেস্টিসাইড বা কন্ট্যাক্ট পেস্টিসাইড ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন আমি প্রি হারভেস্ট ইন্টারভালটা মেনটেন করি, নির্দিষ্ট সময় পরে আমি হারভেস্ট করি। আরেকটি হচ্ছে যে আমি চেষ্টা করব যে নন কেমিক্যাল যে সমস্ত মেথডগুলো আছে, অনেক সফল মেথড আছে, বিশেষ করে ফেরোমন ট্র্যাপ ব্রিঞ্জালের ক্ষেত্রে খুবই, বা বেগুনের ক্ষেত্রে খুবই ওয়াইডলি ইউজ হচ্ছে, খুবই জনপ্রিয় পদ্ধতি, বা আঠালো ফাঁদ, বা এই ধরনের যে সমস্ত লাইট ট্র্যাপ, আলোক ফাঁদ, এই সমস্ত পদ্ধতি ব্যবহার করেও কিন্তু আমি ক্ষতিকারক দিকটা কমিয়ে নিয়ে আসতে পারি। একদম স্যার, খুব দারুণভাবে আমাদেরকে বোঝালেন। আমরা যতটুকু বুঝেছি যে পোকা কিন্তু বিভিন্নভাবে আমাদের আক্রমণ করে থাকে। স্যার যেরকমভাবে বলছিলেন, কিছু পোকা আছে তারা পাতার উপরের দিকটা বা বাইরের দিকটা দিয়ে আক্রমণ করে, সেক্ষেত্রে সে কিন্তু ওই পোকাটা গাছের ভেতরে কিন্তু যাচ্ছে না। কিন্তু কিছু পোকা যে কাণ্ডের ভেতরে একদম, অর্থাৎ গাছের ভেতরে যদি আক্রমণ করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে অন্যভাবে অবস্থান নিতে হবে, অন্য ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে। তো ওই অনুযায়ী আমাকে কীটনাশক প্রয়োগের দিকটা দেখতে হবে। এবং একটা কীটনাশক আমরা প্রয়োগ করছি, সেই কীটনাশকের বোতলের গায়ে কিন্তু লেখা থাকে যে এটি প্রয়োগের কতদিন পর্যন্ত এর বিষক্রিয়াটি থাকবে। যদি লেখা থাকে 7 দিন পর্যন্ত থাকবে, তাহলে আমি যেদিন কীটনাশক প্রয়োগ করব তার ঠিক 7 দিন পর থেকে আমি সেটি উত্তোলন করে বাজারজাত করতে পারবো। কিন্তু এর আগেই যদি আমরা করি, বা স্যার অনেক সময় আমরা দেখি যে অনেক কৃষক বিকালে কীটনাশক প্রয়োগ করছে, পরের দিন সকালে সেই ফল নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছে, খুবই কমন। এই ধরনের কাজ যদি আমরা করি, সেক্ষেত্রে কিন্তু এই বিষক্রিয়া ফসলের যেরকম ক্ষতি করবে, তেমনি যারা এই ফসলগুলো খাবার হিসেবে গ্রহণ করবে তাদেরও কিন্তু অনেক ধরনের ক্ষতি করতে পারে। এই বিষয়গুলো স্যার বলছিলেন। আরও কিছু বিষয় স্যার বলেছেন যে আমরা আসলে রাসায়নিক যে কীটনাশক আছে এর বিকল্প হিসেবে ফেরোমন ট্র্যাপের কথা বলেছেন, ফেরোমন ফাঁদ। আমাদের কৃষক ভাইরা অত্যন্ত পরিচিত এই বিষয়টির
পানির সাথে বা আলোক ফাঁদ যেটা আছে এই ফাঁদগুলো ব্যবহার করে কিন্তু আমরা প্রাকৃতিকভাবে বলা যেতে পারে যে আমরা কোনো রাসায়নিকের সাহায্য ছাড়াই আমরা আমাদের কীটনাশক দমন করতে পারি। আমাদের সাথে যুক্ত আছেন আরও অনেকেই, তারা তাদের মন্তব্য জানিয়েছেন। এম আল আমিন ফৈলজানা চাটমোহর পাবনা থেকে তিনি লিখেছেন, কীটনাশকের ব্যবহারে এখন আর কাজই করে না সবজিতে, এর কারণ কি? মোহাম্মদ সুমন তিনি যুক্ত আছেন কলমাকান্দা নেত্রকোনা থেকে, শুনছেন তিনি বাংলাদেশ বেতারের তিনি একজন নিয়মিত শ্রোতা। তিনি জানিয়েছেন আজকের যে বিষয়টি নির্বাচন করেছেন তা খুবই চমৎকার, বিস্তারিত আলোচনা করবেন এই বিষয়ে, এই আশা রাখছি। রাহাত খান যুক্ত আছেন আমাদের সাথে, তিনি লিখেছেন ধান গাছের পাতা সাদা বা বাদামি হয়ে শুকিয়ে যাচ্ছে, এটা কোন প্রকার আক্রমণ? মোহাম্মদ আলমগীর হোসেন বাবর তিনি যুক্ত আছেন রাজশাহী চিনিকল হরিয়ানা রাজশাহী থেকে। জুবায়ের হোসেন শুভকামনা জানিয়েছেন। সাব্বির তরফদার ময়মনসিংহ বাকৃবি শেষমোড় থেকে যুক্ত আছেন। প্রবীণ মিত্রশীল সাথে আছেন আমাদের, এছাড়াও আমাদের সাথে আরও অনেক অনেক শ্রোতা বন্ধু যুক্ত আছেন। নুসরাত জাহান জানিয়েছেন আমাদেরকে শুভকামনা, আরও অনেকেই যুক্ত আছেন। স্যার, আমরা জানছিলাম এবং আপনি আমাদেরকে বলছিলেন যে কতদিন আগে আমাদেরকে প্রয়োগ করতে হবে বাজারজাতকরণের, কিন্তু আমাদের শ্রোতারা যে বিষয়টা জানতে চায় বা অনেকের প্রশ্ন থাকে, কীটনাশক প্রয়োগের সঠিক সময় কোনটি? অনেকে ভর দুপুরে করে, অনেকে সকালে করে, অনেকে বিকেলে করে। কোন সময় আসলে কীটনাশক প্রয়োগ করাটা যথাযথ হবে? আচ্ছা, আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে একটা প্রশ্ন এসেছে যে কীটনাশক ব্যবহার কেন কাজ করে না একদম অনেক শ্রোতাদের ক্ষেত্রে। প্রশ্ন ছিল স্যার। এটা অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন এবং এর প্রধান কারণ হচ্ছে আমার মিস সিলেকশন। আমি যদি প্রপারলি সিলেক্ট না করতে পারি, এটা কিন্তু একটি কারণ। ধরেন আমি পেস্টিসাইড, স্পর্শক কোনো একটা পেস্টিসাইড অ্যাপ্লাই করছি কিন্তু ইনসেক্ট থাকছে গাছের ভিতরে, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই কাজ করবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো একটা ইনসেক্ট হয়তো গাছের গোড়ার দিকে অ্যাটাক করছে, আমি গাছের পাতার উপরে স্প্রে করে চলে যাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু, যেমন একজনে প্রশ্ন করেছেন গাছের পাতা, গাছের পাতা বাদামি হয়ে শুকিয়ে যাচ্ছে, আমার ধারণা এটি বিপিএইচ বা ব্রাউন প্লান্ট হোপার যেটা, সেটি খুব সম্ভবত আছে। আপনি গাছের বলছিলেন গোড়াটা দেখবেন, জি গাছের গোড়াটা আমরা দেখব, চেক করে দেখবেন সেখানে কোনো আরো অনেক শ্রোতা বন্ধু স্যার ফোন করেছেন আমাদেরকে, আমরা তাদের ফোনে যুক্ত হতে পারি। প্রিয় শ্রোতা, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে আছেন আমাদের সাথে? নাম বলে প্রশ্নটি করবেন। আমি মোহাম্মদ শরীফ কারাগার থেকে বলছি। জি, বলুন। আচ্ছা, আমার একটু কম লাগাচ্ছিল, এখনো আছে রানি, শুধু পাতা সবুজ হয়ে গেছে, ফল তৈরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর কোনো সমস্যা? এই যার সমস্যা, একটা কম লাগাচ্ছে, একটা মালটা গাছ, দুইটার ভিতরে এই সমস্যাটা আমার আছে। আচ্ছা, প্রিয় শ্রোতা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যুক্ত থাকুন পুরো সময় জুড়ে আমাদের আয়োজনে। অবশ্যই অনুষ্ঠানের কোনো পর্যায়ে এই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। স্যার, আপনি যে ধান গাছের যে রোগটা নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ, সেটি হচ্ছে যে বিপিএইচ, যদি গাছের গোড়ার দিকে আপনি একটু চেক করে দেখেন, সেখানে কোনো ইনসেক্ট, ছোট ছোট ইনসেক্ট থাকে, সেটাকে ব্রাউন প্লান্ট হোপার, অনেক জায়গায় এটাকে কারেন্ট পোকা বলা হয়ে থাকে। কারেন্ট পোকা নামে, হ্যাঁ, সেই পোকা যদি অ্যাটাক করে থাকে, অনেক সময় এরকম গাছ দেখা যায় বাদামি হয়, হোপার বার্ন হয়, অনেক সময় মনে হচ্ছে যে এই এলাকাটা পুড়ে গিয়েছে, এরকম হয়। সেই ক্ষেত্রে যদি এরকম হয়, তখন আপনাকে গাছের গোড়ার দিকে, যদি স্পর্শক কোনো পেস্টিসাইড হয় তাহলে সেটি, বা ইনসেকটিসাইডও, সেটি গাছের গোড়ার দিকে স্প্রে করতে হবে। অথবা যদি সিস্টেমিক কোনো পেস্টিসাইড ব্যবহার করতে চান, সেটিও কিন্তু এই ক্ষেত্রে কাজ করবে। আর আপনার প্রশ্নটা কি ছিল? একজন আমাদেরকে ফোনে যুক্ত হয়েছেন, তিনি বলেছেন যে তার কমলা গাছে পাতা পড়ে যাচ্ছে, সবুজ পাতা হচ্ছে কিন্তু ফল হচ্ছে না, ফল মরে যাচ্ছে। এটা কোনো ডিজিজ বা এরকম কিছু আমার কাছে মনে হচ্ছে না, বা কোনো পোকার আক্রমণ কিনা সেটি আমি কনফার্ম নই। বিভিন্ন কারণেই ফল না আসতে পারে। তো এটি আমার মনে হয় যে হর্টিকালচারিস্ট কোনো একজনের সাথে ডিসকাস করলে, উনি নিকটস্থ উপজেলা কৃষি কর্মকর্তার সাথে উনি যদি সরাসরি ভিজিট করে যদি দেখেন যে কি কারণে হচ্ছে না, আপনি একটা হতে পারে যে সেখানে হয়তো নিউট্রিয়েন্টের কোনো ইস্যু থাকতে পারে, বা প্রপারলি ইরিগেশন, পানির সমস্যা থাকতে পারে, বা এই সমস্ত কোনো বিষয় থাকতে পারে। অথবা জাত, যেহেতু কমলা আমাদের এখানে এই এলাকার জন্য ওইভাবে স্পেসিফিক কোনো জাত আছে কিনা, সেটাও একটি ফ্যাক্টর হতে পারে। যে কোনো কারণ হতে পারে, এটা আসলে সরজমিনে যদি দেখেন কেউ, তখন আমরা হয়তো জানা যেতে পারে। আমরা আরো একটি ফোন নিতে পারি। জি, প্রিয় শ্রোতা, কে আছেন আমাদের সাথে? আমি তো এই প্রশ্ন করি না, আমার প্রশ্নটা হচ্ছে আমার গাছের পাতা হলুদ হয়ে গেছে, ফল তৈরি হয়ে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে। জি, ধন্যবাদ প্রিয় শ্রোতা। আচ্ছা, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের ফল ঝরে যাচ্ছে, এইটা নিউট্রিয়েন্টস এর কারণে হতে পারে,
আরেকটি হতে পারে গাছের গোড়ায় যদি পানির খুব বেশি স্বল্পতা থাকে, সেটা যেহেতু গাছের পাতা হলো যাচ্ছে, আমার মনে হচ্ছে এটি নাইট্রোজেনের সমস্যা বা কোনো একটা নিউট্রিয়েন্টসের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তারপরেও আপনি দেখবেন যে সেখানে কোনো ইনসেক্ট আছে কিনা। গাছের পাতার নিচে এক ধরনের যদি থাকে, জাপ পোকার মতো থাকে, হোপার টাইপের, সেটা থাকলে এরকম হতে পারে। বা কোনো শোষক কোনো পেস্ট যদি পাতা নিচে থাকে, দেখা যায় অনেক সময় গাছের পাতা থেকে রস খেয়ে ফেলার ফলেও গাছের পাতাগুলো এরকম হয়ে যেতে পারে, সেটা একটি হতে পারে। তবে এটা দেখে যদি কোনো ইনসেক্ট থাকে তাহলে ইনসেক্টিসাইড সেক্ষেত্রে কাজ করবে। আর যদি ইনসেক্ট না হয় তাহলে আমার মনে হচ্ছে এটি কোনো যে প্রবলেমটা সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট ঘটিত কোনো একটি প্রবলেম। খুব সম্ভবত নাইট্রোজেনের অভাবেই হতে পারে, বা যে কোনো যে উপাদানের কারণেই, অভাবজনিত কারণেই এটা হতে পারে। সেক্ষেত্রে আমরা আসলে ব্যবস্থা নিতে পারবো। প্রিয় শ্রোতা, আপনারা যুক্ত আছেন আমাদের সাথে বাংলাদেশ বেতার ময়মনসিংহ, উপভোগ করছেন কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষির কথা। এ পর্যায়ে আপনাদেরকে জানাতে চাই কৃষি আবহাওয়া পরামর্শ। আমরা জানি যে গত কয়েকদিন ধরেই রোদের পরিমাণ বা তাপমাত্রা অনেক বেশি, এবং এটি আগামী কয়েকদিন এভাবেই থাকবে বা তাপমাত্রা আরও বাড়তে পারে। এই পর্যায়ে আপনারা মাঠে যে ফসলগুলো চাষ করছেন, আমার মনে হয় আপনারা ধানের ক্ষেত্রে যারা আমন ধান চাষ করছেন তারা কিন্তু বীজতলা তৈরির পর্যায়ে রয়েছেন। জমিতে অতিরিক্ত পানি থাকলে সেটি নিষ্কাশন করে বীজ বপন সম্পন্ন করুন। আমন ধানের মূল জমি চারা রোপণের জন্য প্রস্তুত করুন, এবং ধানের জমি তৈরির শেষ পর্যায়ে বিঘাপতি 9 কেজি ইউরিয়া, 8 কেজি টিএসপি, 14 কেজি এমওপি এবং 9 কেজি জিপসাম সার প্রয়োগ করতে পারেন। আউশ ধান যারা চাষ করছেন তারা দানা জমাট বাঁধা অবস্থায় রয়েছে, এবং বৃষ্টিপাতের পর সার এবং বালাইনাশক প্রয়োগ করুন। অবশ্যই বৃষ্টিপাতের পর প্রয়োগ করবেন, এবং অতিরিক্ত সেচ প্রয়োগ থেকে বিরত থাকুন, অতিরিক্ত পানি নিষ্কাশন করুন। এই পর্যায়ে আমাদের বর্তমান সময়ে যারা সবজি চাষ করে থাকেন তাদের জন্য বলতে চাই, বর্ষার এই মৌসুম নতুন বাগান করার জন্য অত্যন্ত উপযুক্ত সময়, এবং আবহাওয়ার এই পরিস্থিতিতে কুমড়া, ঝিঙে, পটল এবং শসা, লাল কুমড়া, বিটলের আক্রমণের সম্ভাবনা রয়েছে। এবং টমেটো, বেগুন, মরিচ বীজতলায় বপন করুন। কুমড়া, মটরশুঁটি, সিম, ঢেঁড়স ইত্যাদি মূল জমিতে সরাসরি বপন করতে পারেন। উদ্যান ফসলের ক্ষেত্রে বর্ষা মৌসুমের এ সময় আম, পেয়ারা, নারিকেল গাছের চারা রোপণের জন্য গর্ত প্রস্তুত করতে পারেন। এ সময় কলার সাকার রোপণ করা যেতে পারে। প্রবল বাতাসে কলা গাছ হেলে পড়া রোধে গাছে খুঁটি দিতে পারেন। গবাদি পশুর ক্ষেত্রে বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং এই গরমের এই সময় মেঝেতে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। গবাদি পশু উঁচু ও পরিষ্কার জায়গায় রাখুন। গবাদি পশুকে কাঁচা ঘাস, দানাদার খাবার খেতে দিন। নিয়মিত বেশি করে পানি পান করান। হাঁস মুরগির ক্ষেত্রে হাঁস মুরগিকে কীটনাশক প্রয়োগ করুন, কৃমিনাশক প্রয়োগ করুন। শুকনো খাবার খেতে দিন, পরিষ্কার পানি পান করান, এবং হাঁস মুরগির ক্ষেত্রেও পরিষ্কার এবং জীবাণুমুক্ত জায়গায় তাদেরকে রাখুন। মাছের রোগবালাই দেখা গেলে কাঙ্ক্ষিত বৃদ্ধি না হলে নিকটস্থ উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করুন। ঠিকমতো মাছ খাবার গ্রহণ করছে কিনা তা পর্যবেক্ষণ করুন। এই ছিল আমাদের নিয়মিত কৃষি বুলেটিন। স্যার, আপনি তো শুনলেন বর্তমান সময়ে যে চাষগুলো হচ্ছে এবং আবহাওয়া নিয়ে তাদের যে পরামর্শ। সেক্ষেত্রে স্যার, বর্তমান সময়ে যে ফসলগুলো চাষ হচ্ছে সেগুলোতে কি কি কীটনাশক প্রয়োগ করা যেতে পারে, এবং বর্তমানে তাপমাত্রা বা আবহাওয়ার কারণে পোকার যে বৃদ্ধি সেটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি কি কীটনাশক ব্যবহার করলে কৃষকরা উপকৃত হবে? যেটি এর আগের যে আপনার প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কোন সময়ে অ্যাপ্লিকেশন করলে ভালো হয়। জি স্যার। সেটার সাথে কানেক্টেড অনেকটা, কারণ যখন টেম্পারেচার বেড়ে যায়, তাপমাত্রা যখন বেড়ে যায়, বিশেষ করে 36 ডিগ্রির উপরে যখন চলে যায়, তখন কিন্তু পেস্টিসাইড অ্যাপ্লাই করলে খুব দ্রুত বাষ্পের মতো হয়ে যায়। এটি কিন্তু প্রপার যে ডোজ আমরা যেই মাত্রায় ব্যবহার করতে বলি সেই মাত্রায় অ্যাপ্লাই করলেও অ্যাকচুয়ালি গাছের শরীরে সেই পরিমাণ মাত্রায় পৌঁছায় না, বা ইনসেক্টের শরীরে সেই পরিমাণ মাত্রায় পৌঁছায় না। সেক্ষেত্রে টেম্পারেচার অনেক বেশি থাকলে আমরা বলি যে এই সময়টাতে পেস্টিসাইড ব্যবহার না করা বা ইনসেক্টিসাইড ব্যবহার না করা। সেক্ষেত্রে সকালে হতে পারে বা বিকালে, সকাল বা বিকালে, সেই সময় টেম্পারেচার কম্পারেটিভলি কম থাকে। ইভেন যিনি ব্যবহার করছেন, যিনি পেস্টিসাইড স্প্রে করছেন, ওনার জন্যও কিন্তু অতিরিক্ত তাপমাত্রায় যদি স্প্রে করেন তাহলে ওনার শরীরের জন্য এটি অনেক ক্ষতিকর, অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। তার মাথা ঘোরাতে পারে, তার অজ্ঞান হয়ে যেতে পারে, অথবা তার বিষণ্ণতা হতে পারে। অনেকেই অ্যাকিউট টক্সিস যেটা আমরা বলি এটা আসতে পারে। আবার কোনো কোনো ইনসেক্ট দেখা যায় সকালে অ্যাক্টিভ থাকে, বিকালে অ্যাক্টিভ থাকে। তো তাদের ক্ষেত্রে যে সমস্ত পোকাগুলো বিকালে অ্যাক্টিভ থাকে বিকালে, সকালে যেগুলো থাকে সকালে, আর দুপুরের দিকে অনেক দেখা যায় পলিনেটর্স যারা আমাদের পরাগায়নে হেল্প করে থাকে তারা বেশি অ্যাক্টিভ থাকে। সো ওই সময়টা অ্যাভয়েড করা কম্পারেটিভলি বেটার। আর আপনি যেটা বলেছেন যে ওয়েদারের সাথে আসলে পেস্টিসাইডের আরও কোনো সম্পর্ক আছে কিনা, বর্তমান সময়ে বেশ কিছু পেস্টিসাইড খুব জনপ্রিয়ভাবে ব্যবহার হচ্ছে, যেমন অর্গানোফসফেট গ্রুপের পেস্টিসাইডগুলো, ইমিডাক্লোপিড যেমন নিকোটিনয়েডস গ্রুপের পেস্টিসাইডগুলো, তারপরে আছে যেমন অর্গানোকার্বোমেট গ্রুপের
তাছাড়াও বেশ কিছু রকমের যেমন রিসেন্ট যেগুলো এসেছে বায়োরেশনাল পেস্টিসাইড বা বায়োপেস্টিসাইড বলে থাকে, সেগুলো কিন্তু অত্যন্ত জনপ্রিয়ভাবে ব্যবহার হচ্ছে। এবং এই পেস্টিসাইডগুলো যদি প্রপার মাত্রায় দেওয়া হয় এবং প্রপার সিলেকশনটা প্রপার হয়, তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্সের সমস্যাটা কিন্তু দূরীভূত হয়, যে কাজ করে না যেটা, সেই সমস্যাটাও কিন্তু অনেকটা দূরীভূত হয়। তো এই গ্রুপগুলো অর্গানোফসফেট বা অর্গানোকার্বামেট বা নিউনিকোটিনয়েড গ্রুপ বা বায়োপেস্টিসাইড, বায়োরেশনাল যে পেস্টিসাইডগুলো আছে, এগুলোই এখন বর্তমান সময়ে বেশি ব্যবহার হচ্ছে এবং যথেষ্ট কার্যকর পাওয়া যাচ্ছে ফিল্ড লেভেলে। একদম স্যার, খুব ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়গুলো বলছিলেন, আমরা কীটনাশক প্রয়োগের সঠিক সময় নিয়ে স্যারের কাছে জানতে চেয়েছিলাম। আর স্যারের কাছ থেকে আমরা যেটা জানলাম, ভর দুপুর সময়ে আমরা কিন্তু কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকবো। আমরা সকালে বা বিকেলে আমাদের পোকার আক্রমণটা যে সময়ে বেশি হচ্ছে, পোকাগুলো যেই সময়ে বেশি আসছে, সেই সময় নির্বাচন করে আমরা সকালবেলায় অথবা বিকেলবেলা আমরা কিন্তু কীটনাশক প্রয়োগ করতে পারি। তবে অবশ্যই আমরা ফসল বাজারজাত করার কমপক্ষে আমরা 7 দিন আগেই কিন্তু আমরা কীটনাশক প্রয়োগ করব। এটা নির্ভর করবে যে পেস্টিসাইড আমি কোন ধরনের কীটনাশক সেই অনুযায়ী, তার অনুযায়ী 7 দিন হতে পারে, কম হতে পারে, বেশিও হতে পারে। আমরা আরো কিছু ফোন নিতে চাই। জি, প্রিয় শ্রোতা, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শেরপুর থেকে বসিরুজ্জামান বলছিলাম। জি জি হ্যালো। জি বলুন, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ জি, আমি শেরপুর থেকে বসিরুজ্জামান বলছিলাম। আজকে যে বিষয়টা আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হলো বা কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ টপিক ছিল আজকে। আমার প্রশ্ন হলো, আমার কিছু এই সময় কিছু আবাদি বেগুন করেছিলাম, বেগুন চাষ করেছিলাম, কিন্তু ফল ভালো করছে, কিন্তু ফলের ভিতরে অনেক পোকা। আর কি হচ্ছে, ডুগা হচ্ছে, ডুগা গাছ ভালো, কিন্তু ডুগাগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে, মানে পোকা ধরে মানে মরে যাচ্ছে আর কি। আচ্ছা, এটা আমি বেগুনের পোকা প্লাস এই ডুগা থেকে মানে তার সমাধান জানার জন্য। জি, প্রিয় শ্রোতা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আসলে স্যার, বেগুন নিয়ে আমরা কিন্তু অনেক ধরনের অভিযোগ পেয়ে থাকি কৃষক পর্যায়ে থেকে। বেগুনে পোকার আক্রমণটা অনেক বেশি থাকে এবং শ্রোতা যেটি বলছিলেন শেরপুর থেকে তিনি ফোন করেছেন, তিনি তার যে ফসলের লক্ষণগুলো খুব বলছিলেন যে দেখেছেন, এ নিয়ে স্যার যদি কিছু বলেন। হ্যাঁ, এটা বেগুনের আমরা যদি বলি যে নাম্বার 1 ক্ষতিকারক পোকা, যেটা আমার কাছে মনে হচ্ছে যে লক্ষণ দেখে, এটি হচ্ছে কাণ্ড এবং ফল ছিদ্রকারী পোকা, যেটা ব্রিঞ্জাল শুট এন্ড ফ্রুট বোরার। জি স্যার। এটা যখন ফ্রুট থাকে, মানে যখন বেগুন অ্যাভেলেবল থাকে, তখন এই ফলে বেশি অ্যাটাক করে এবং ভিতরে কীড়া পাওয়া যায়, বেগুনগুলা বাঁকা হয়ে যায় বা ডিফর্ম হয়ে যায়। আর যখন সে কাণ্ডে অ্যাটাক করে, যেই জায়গায় অ্যাটাক করে তার উপরের জায়গাটা শুকিয়ে যায় বা পচে যায়। এটা খুব মানে সিভিয়ার একটি প্রবলেম। এবং যেহেতু এই ইনসেক্টের লার্ভা স্টেজটা যারা আমাদের জন্য ক্ষতিকর বা ফসলের জন্য ক্ষতিকর, সেই স্টেজটা হয় ফসলের কাণ্ডের ভিতরে অথবা এটি ফলের ভিতরে থাকে, যার জন্য আমরা যদি এখানে কোনো কন্ট্যাক্ট পেস্টিসাইড ব্যবহার করি তাহলে কিন্তু কাজ করতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন, কোনো একটি ভালো সিস্টেমিক পেস্টিসাইড আপনি ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে নিওনিকোটিনয়েডস গ্রুপের পেস্টিসাইড হতে পারে, বা আপনি যদি সিস্টেমিক আরও আছে যেমন ক্লোরপাইরিফস ব্যবহার করতে পারেন, ফিপ্রোনিল পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। এইগুলো ব্যবহার করলে আশা করছি এটা কাজ করবে। তবে অনেক ক্ষেত্রে অনেক ডিলার ভাই দেখা যায় 3-4টা পেস্টিসাইড একসাথে মিক্স করে দিয়ে দেন, সেটা অ্যাভয়েড করা ভালো। আপনি এক সময় একদিন হয়তো ফিপ্রোনিল ব্যবহার করলেন, তার কিছুদিন পর হয়তো নিকোটিনয়েডস গ্রুপের একটি পেস্টিসাইড ব্যবহার করলেন, তারপরে ক্লোরপাইরিফস গ্রুপের ব্যবহার করলেন। তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে পিএইচআই এটা যেন মেনটেন হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি এই পেস্টিসাইড ব্যবহার করলে কি হয়, ইনস্ট্যান্ট একটা সমস্যার সমাধান হয়, কিন্তু এটা স্থায়ীভাবে হয় না। দেখা যায় পরবর্তীতে আরও সমস্যাটা বেড়ে আসে। সেক্ষেত্রে আপনি কিছু ফেরোমন ট্র্যাপ বা ফেরোমন ফাঁদ, যেটি বাজারে কিনতে পাওয়া যায়, আপনি ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু এটি আপনাকে লং টার্ম একটি সাপোর্ট দেবে। দেখা যায় 10 মিটার দূরে যদি আপনি একটা করে ফাঁদ দিতে পারেন, তাহলে হয়তো একবার সেট করলে আপনার পুরো সিজন কভার হয়ে যাবে এবং সেইখানে পুরুষ পোকাগুলো এসে আটকা পড়বে। এবং এইটিও কিন্তু অনেক ক্ষেত্রে খুব বেশ ভালো কাজ করে, যেহেতু তার পপুলেশনটা কমে যাবে, হয়তো লার্ভার পরিমাণ কম আসবে, সেটাই কিন্তু বেশ ভালো কাজ করে ব্রিঞ্জালের ক্ষেত্রে। একদম স্যার, খুব দারুণভাবে বলছিলেন প্রিয় শ্রোতা। আমরা হয়তো ওইভাবে কোনো কোম্পানির ওষুধের নাম আমরা হয়তো পরামর্শ করতে পারি না, আমি গ্রুপের নাম বলছি, ফিপ্রোনিল অথবা হচ্ছে নিওনিকোটিনয়েডস গ্রুপের যে কোনো কীটনাশক আপনি প্রয়োগ করলে কিন্তু এ থেকে আপনি সুবিধা পাবেন। এছাড়া স্যার যেটা বললেন, আপনি ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। এভাবে কিন্তু আপনি আপনার বেগুনের যে সমস্যা রয়েছে সেখান থেকে মুক্ত থাকতে পারেন। এবং বায়োপেস্টিসাইডও বেশ কয়েকটা আছে যেগুলো খুব ভালো কাজ করে। বায়োপেস্টিসাইড আপনারা বায়োপেস্টিসাইড গ্রুপে দেখবেন, কাজ করবে। ওয়ালাইকুম সালাম, প্রিয় শ্রোতা, কে আছেন? নাম বলে প্রশ্নটি করুন। আমি টাঙ্গাইল থেকে স্বপ্ন বলছিলাম। জি, আমার কিছু ছাদ বাগানে কিছু মরিচ গাছ আছে,
তো এই মরিচ গাছের পাতাগুলো কুচকে যাচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আগার দিকের পাতাগুলো আর কি। তো এতে করণীয়টা কি আমার? জি প্রিয় শ্রোতা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা কিন্তু আপনাদের থেকে অনেক প্রশ্ন পাচ্ছি, যেগুলো কিন্তু আমাদেরকে উৎসাহিত করছে, আমাদেরকে অনুপ্রাণিত করছে, এবং আপনারা যে প্রোগ্রামটিকে, এই অনুষ্ঠানটিকে আপনারা আপন করে নিয়েছেন, সেটি কিন্তু আপনারা সবসময় প্রমাণ করে যাচ্ছেন। স্যার, মরিচ গাছ এবং তিনি ছাদ বাগানে চাষ করে থাকেন। মরিচ গাছে একটা সময় খুব বেশি পরিমাণ মাইটে অ্যাটাক হতো, যেটা মাকড় পোকা বলি। তারপরে কিছু লিফ কার্ল হতো ব্যাকটেরিয়া ভাইরাস থেকে। এখন দেখা যায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে থ্রিপস, চিলি থ্রিপস। আচ্ছা। এই থ্রিপসের অ্যাটাক হলেও পাতাগুলো একইভাবে উপরের দিকে, যে পাতাগুলো উপরের দিকে কুঁকড়ে যায়, এবং দেখা যায় যে ফসলের পরিমাণ অনেক কমে যায়। যে জায়গায় একটা গাছে হয়তো 50টা মরিচ হওয়ার কথা ছিল, সেই জায়গায় হয়তো 10টা মরিচ হচ্ছে বা 5টা মরিচ হচ্ছে। এই প্রবলেম হয়, উপরের পাতাগুলো অনেক ছোট ছোট হয়ে যায়। এটা থ্রিপস জাতীয় যদি হয় তখন এটি এই সমস্যাটা তৈরি করে। তো থ্রিপসের ক্ষেত্রে আপনারা ওই যে নিউনিকোটিনয়েড যে গ্রুপের আছে, সাকিং টাইপ যে কোনো বা শোষক জাতীয় যে কোনো পোকার ক্ষেত্রেই কিন্তু এটা বেশ ভালো কাজ করে। ইমিডাক্লোরপিড হতে পারে, ইমিডাক্লোরপিড আপনারা দিতে পারেন, এটি আশা করি কাজ করবে। একদম স্যার যেটা বললে, ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো ওষুধ আপনি প্রয়োগ করতে পারেন। আশা করছি এই সমস্যাটি থেকে আপনি উপকৃত হবেন। আমার মনে হয় স্যার আমরা আমাদের আলোচনাটি আগাতে পারি। আমরা জানলাম কীটনাশক প্রয়োগের সঠিক সময় সম্পর্কে, এবং বেশ কিছু ফসলের কীটনাশক প্রয়োগ ঘটিত যে সমস্যাগুলো আমাদের শ্রোতা বন্ধুরা বা কৃষক ভাইরা ভোগ করছেন বা এই অসুবিধার ভিতর দিয়ে যাচ্ছিল, তাদের কিছু সমস্যার সমাধান কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি। স্যার, আপনি আসলে বলছিলেন যে কীটনাশকের যে অনিরাপদ ব্যবহার বা অতিরিক্ত ব্যবহারের কথা আপনি বললেন, আপনি মাত্রই বললেন যে সঠিক মাত্রা বুঝে যে কোনো একটি কীটনাশক আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু অনেক সময় অনেক ডিলার থাকে বা অনেকেই থাকে, তারা কৃষক ভাইদের ভুল বোঝায়, একসাথে 4-5টি কীটনাশক তারা প্রয়োগ করতে বলে, তারা অতিরিক্ত প্রয়োগ করছে, এতে করে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে, নানা ধরনের ক্ষতি হচ্ছে। কিন্তু মূল যে বিষয়টা, তাদের যে শারীরিক ক্ষতি হচ্ছে, আমরা এই কীটনাশকের অতিরিক্ত প্রয়োগে তো কৃষকেরও স্বাস্থ্য ঝুঁকি থাকছে, যে ফসল সেই ফসলেরও ক্ষতি হচ্ছে, এবং যারা খাচ্ছে তাদেরও ক্ষতি হচ্ছে। আমরা যে স্যার প্রথমে কৃষকের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে স্যার কথা বলি। কৃষকের স্বাস্থ্য ঝুঁকি বাংলাদেশের একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে যে কৃষকদের মধ্যে ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক বেশি। আচ্ছা। তো এটার একটাই কারণ হিসেবে সবাই যারা রিসার্চ করছেন বা যারা এই আর্টিকেলটি লিখেছেন, তাদের কথা হচ্ছে যে কৃষকরা পেস্টিসাইড নিয়ে সরাসরি ডিল করেন, তারা অ্যাপ্লিকেশন করেন, তারা এটা হ্যান্ডলিং করেন বা ট্রান্সপোর্ট করেন। তো এই পেস্টিসাইডের কিন্তু অনেকগুলো খারাপ দিক আছে, যেটি আমাদের থেকে যারা কৃষক ভাইয়েরা আছেন ওনারা বেশি সেক্ষেত্রে আক্রান্ত হন। তার একটি হচ্ছে, ওনারা যখন পেস্টিসাইড অ্যাপ্লিকেশন করেন, তো আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রোটেক্টিভ যে ক্লথ, যেটা অ্যাপ্রন বলি অথবা মাস্ক ব্যবহার করতে বলি বা হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে বলি, সেটি করেন না, যার জন্য সরাসরি পেস্টিসাইড ওনাদের শরীরে আসে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাতাস যেদিকে আসে সেদিকে আমি অ্যাপ্লাই করছি, সুতরাং প্রচুর পরিমাণে পেস্টিসাইড আমার শরীরে লেগে যাচ্ছে। তো এতে দুইটা প্রবলেম, একটি হচ্ছে অ্যাকিউট টক্সিসিটি, ইনস্ট্যান্ট, হয়তো কৃষকের দেখা যাচ্ছে যে তার প্রচন্ড মাথা ঘোরাচ্ছে, অনেকে অজ্ঞান হয়ে যান, অনেকে দেখা যায় অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন। তো এই সমস্যাটা কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে। আরেকটি হচ্ছে এই যে ওনার শরীরে ক্রমাগতভাবে যে পেস্টিসাইড লেগে যাচ্ছে, এটার ফলে কিন্তু ক্রনিক যে ক্ষতিটা দেখা যাচ্ছে, তার যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বা প্রত্যঙ্গগুলো, বিশেষ করে আমাদের যে লিভার, তারপরে ফুসফুস, তারপরে কিডনি, সেগুলোতে কিন্তু আস্তে আস্তে ক্ষতিকর দিকগুলো থাকে এবং একটা সময়গুলো প্রকাশ পায়। তো ক্ষতিকারক দিক অনেক পেস্টিসাইডে, যদি আমরা প্রপারলি সেটাকে ব্যবহার করতে না পারি তাহলে এটার ক্ষতিকারক দিক অনেক, এবং এটাকে অবশ্যই আমাদেরকে প্রপার ব্যবহারের দিকে যেতে হবে এবং সচেতনতার কোনো বিকল্প নেই। স্যার যেভাবে আমাদেরকে বলছিলেন, আসলে আমরা কৃষকরা ভাইরা যারা আছি, তারা কি আসলে এভাবে ভেবে দেখেছি কিনা যে আমরা যে কীটনাশক প্রয়োগ করছি ফসলে তো সেটি যাচ্ছে, কিন্তু আমার শরীরে এটি আসছে কিনা, বা আমরা বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে আমি যে কীটনাশক প্রয়োগ করি, তাহলে ওই বাতাসের বেগে দেখা যাচ্ছে সেটি আমার শরীরে চলে আসছে, এভাবে আমরা আসলে চিন্তা করেছি কিনা। বা স্যার আরও যে কথাগুলো বললেন যে মাস্ক পরা বা হচ্ছে হাতে হাত মোজা বা গ্লাভস বা যেটা আমরা বলি না কেন, বা শরীর ভালোভাবে ঢেকে আমরা আসলে কীটনাশক প্রয়োগ যদি করতে পারি, সেটি আমাদেরকে উপকৃত করবে। এই বিষয়গুলো অনেক স্যার বলেন। আমার কাছে মনে হয় স্যার কীটনাশক প্রয়োগের পরে যদি কৃষক ভাইরা গোসল করে ফেলেন, তাহলে এটা কি তার যেমন একটি বিষয় হচ্ছে, একজন কৃষক ভাই কখনোই একটানা 2 ঘন্টার বেশি অ্যাপ্লিকেশন করবেন না, এটা একটা দিক, এবং একদিনে 6 ঘন্টার বেশি না। আচ্ছা। এবং উনি অ্যাপ্লিকেশন করার সময় কোনো কিছু খাবেন না,
ইভেন সিগারেট পর্যন্ত উনি খাবেন না, কারণ এটি তো বিষ, এটি শরীরের জন্য ক্ষতিকর। এবং যত দ্রুত সম্ভব পেস্টিসাইড ব্যবহার করার পরে উনি সাবান দিয়ে ভালো করে সাবান দিয়ে উনি হাত ধুয়ে ফেলবেন, তারপরে গোসল করে ফেলবেন। তাহলে এই সরাসরি যে পেস্টিসাইডের যে এক্সপোজারটা সেটা থেকে কিছুটা হলেও ক্ষতি কমিয়ে নিয়ে আসা যাবে। আরেকটি হচ্ছে যেটা আপনি বলেছিলেন একটু আগে, যে বাতাসের দিকে না, বাতাসের অপোজিটে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সরাসরি আমার শরীরে সেই পেস্টিসাইডটা চলে আসছে। আবার যখন বাতাস পিছন থেকে আসে, বাতাসের দিকে যায়, তাহলে কিন্তু একটি বাতাস সামনে এসে একটা কুণ্ডলি পাকায়, তাতেও কিন্তু তার শরীরে বেশি চলে আসতে পারে। এই জায়গাটাও খেয়াল রাখতে হবে। ভর দুপুরে উনি অ্যাপ্লিকেশন করবেন না যখন টেম্পারেচার অনেক বেশি থাকে। তো এই বিষয়গুলো বেটার হচ্ছে আড়াআড়ি বাতাসের আড়াআড়ি অ্যাপ্লিকেশন করা, তখন দেখা যায় পেস্টিসাইডটা ব্যবহারটাও সুন্দর হচ্ছে এবং কম্পারেটিভলি যে পেস্টিসাইডের সংস্পর্শে উনি কম যাচ্ছেন। যত কম সংস্পর্শে যাওয়া যায় তত ভালো, একদম যত কম সংস্পর্শে যাওয়া যায় তত ভালো। এই বিষয়টি আমরা সবসময় কিন্তু মাথায় রাখবো। স্যার, আরো একটা বিষয় আপনি আলোচনার মধ্যে বলেছেন যে বোতলের গায়ে যে লেখা থাকে সেই লেখা দেখে আমরা কিন্তু বিবেচনা করব যে কতদিন পর আমাকে প্রয়োগ করতে হবে, বা এটার ক্ষতিকর মাত্রা, এটা সঠিক সময় সঠিক পরিমাণ কতটুকু মাত্রা আমি প্রয়োগ করবো, এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক কৃষক ভাই রয়েছেন যারা হচ্ছে বোতলের গায়ে লেখা পড়তে পারে না। সেক্ষেত্রে স্যার তাদের জন্য করণীয় কিছু আছে কি? হ্যাঁ, সেক্ষেত্রে একটি বাংলাদেশের চমৎকার একটি উদ্যোগ আছে, সেটি হচ্ছে যে বোতলের যে ক্যাপের রং, এই ক্যাপের রং কিন্তু কয়েক রকমের হয়। আচ্ছা, সেটা যদি লাল রঙের হয় তাহলে বুঝতে হবে এটা অত্যন্ত বিপজ্জনক পেস্টিসাইড। এটা ব্যবহার যদি করতেই হয় তাহলে সেই ব্যবস্থাপনা নিয়েই কিন্তু ব্যবহার করতে হবে, যতটা সম্ভব সেটা অ্যাভয়েড করা ভালো। কিছু আছে অরেঞ্জ কালার বা কমলা রঙের কালার বা ইয়েলো কালার, সেগুলো কম্পারেটিভলি কম ক্ষতিকর, তারপরেও এগুলো অনেক ক্ষতিকর। আবার কিছু আছে সবুজ কালারের ক্যাপ থাকে, সেইগুলো আমাদের জন্য ক্ষতিকর, তবে তুলনামূলকভাবে কম ক্ষতিকর। তো সেইগুলো ব্যবহার করা বেটার। এবং আমাদের যে বায়োপেস্টিসাইডগুলো আমরা বলি সেগুলো কিন্তু দেখা যায় ওই গ্রিন ক্যাপেরই থাকে, তবে যদি রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দেখেন বায়ো লেখা থাকে তাহলে এটা বায়োপেস্টিসাইড। আর যদি বায়োর জায়গায় না, বায়ো ছাড়া যদি এপি লেখে যদি থাকে তাহলে এটা হচ্ছে এগ্রিকালচারাল পেস্টিসাইড। আর বায়ো এপি যদি থাকে তো সেটা হচ্ছে, তবে যদি উনি পড়তে না পারেন তাহলে উনি হয়তো কাউকে দিয়ে পড়িয়ে নেবেন যে এখানে কি লেখা আছে। অনেক সময় আমাদের লেবেলের গায়ে লেখাগুলো অনেক ছোট থাকে, পড়া যায় না। সেই ক্ষেত্রে যেমন এখন যেহেতু স্মার্টফোনের যুগ, আপনি একটা ছবি তুলে তারপরে জুম করে সেই লেখাগুলো পড়তে পারেন, এটা একটা অপশন আছে। যদি আমরা সবসময় যারা পেস্টিসাইড ম্যানুফ্যাকচার করেন তাদেরকে আমরা রিকমেন্ড করে থাকি, বাস আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে রিকোয়েস্ট করি যেন মানুষের যে মেডিসিনগুলো বিভিন্ন প্যাকেটে থাকে এবং আলাদা একটা সেফটি কার্ড দেওয়া থাকে বা নির্দেশনা মাত্রা দেওয়া থাকে বা একটা লিফলেট থাকে ভিতরে। পেস্টিসাইডও যেহেতু আমাদের জন্য এটি জননিরাপত্তার সাথে সংস্পর্শিত, মানে সম্পর্কিত, আমাদের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, পরিবেশের সাথে সম্পর্কিত, যদি যারা পলিসি মেকার আছেন তারা যদি এই জায়গাটাও গুরুত্ব দেন যে না, প্রত্যেকটা পেস্টিসাইডের সাথে বা বোতলের সাথে একটা করে সেফটি শিট থাকবে এবং এটি আলাদা একটি প্যাকেটের মধ্যে থাকবে, এবং পেস্টিসাইডের বোতলে শুধুমাত্র ইম্পর্টেন্ট মেসেজগুলো বড় বড় ফন্টে থাকবে যাতে একজন কৃষক খুব সহজে পড়তে পারেন। একদম স্যার যেভাবে বলছিলেন আমরা চেষ্টা করব অন্য কাউকে দিয়ে পড়িয়ে নিতে। যদি তাও না পারি তাহলে কিন্তু আমরা বোতলের যে মুখ রয়েছে, যে কৌটার মুখ রয়েছে, সেটির রং দেখে আমরা কিন্তু বিবেচনা করতে পারি। লাল মানে মারাত্মক ক্ষতিকর, যদি হলুদ হয়ে থাকে তাহলে মাঝারি ধরনের ক্ষতিকর, যদি সবুজ হয়ে থাকে তাহলে কিছুটা কম ক্ষতিকর। তারপরেও ক্ষতি কিন্তু থেকেই যায়। কীটনাশক মানেই ক্ষতিকর। আমরা কিন্তু সবগুলো কীটনাশক যে রঙেরই হয়ে থাকুক না কেন সবসময় আমরা কিন্তু সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো সেগুলো আমরা করবো। স্যার, আমার কাছে মনে হয় আরও একটি প্রশ্ন থাকে, যেটা আমাদের এই কীটনাশকই একমাত্র সমাধান কিনা, বা আমরা কিভাবে এই কীটনাশকের কারণে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে, মাটিতে যাচ্ছে, তারপরে বৃষ্টিপাতের সময় সেটা আবার পুকুরের পানিতে যাচ্ছে, নানাভাবে আমাদের পরিবেশের ক্ষতি করছে। আমরা স্যার কিভাবে কীটনাশকের নিরাপদ ব্যবহারের মাধ্যমে আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে পারি? কীটনাশক একমাত্র ব্যবহার বা একমাত্র উপায় নয়, এটি হচ্ছে সর্বশেষ পদ্ধতি। যখন অন্য সবগুলা পদ্ধতি ফেল করবে তখনই কেবল আমরা কীটনাশককে ব্যবহার করতে বা কেমিক্যাল যে কীটনাশক সেটাকে ব্যবহার করতে বলি। অর্থাৎ দেয়ালে একেবারে পিঠ থেকে গেলে তখন আমরা বলি যে কেমিক্যাল পেস্টিসাইড। এর আগ পর্যন্ত কিন্তু নন কেমিক্যাল ছাড়া আমরা এই গাছকে সুরক্ষিত করতে পারি কিনা সেই চেষ্টাগুলো করা উচিত। আমরা একেবারে শুরু থেকে একদম বীজ, আমি কোন ধরনের জাত নেব, যেই জাত আমার যদি কোনো একটা এলাকা হয় যে এই এলাকায় এই বিশেষ কোনো একটা ইনসেক্ট বেশি অ্যাটাক করে, এটা যদি আমি জানি তাহলে আমি এই ইনসেক্টের এগেনস্টে যেই জাত ভালো কাজ করে আমি সেই জাত সিলেকশন করব ওই এলাকার জন্য। তারপরে অ্যাগ্রোনমিক যে প্র্যাকটিসগুলো আছে, আমি প্রপার মাত্রায় আমি ফার্টিলাইজার দেবো, সার দেবো। আমি বেশি দেবো না, কারণ বেশি সার দিলে গাছগুলো খুব বেশি সাকুলেন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে পোকার আক্রমণটা অনেক বেশি হবে। তারপরে ইরিগেশন, ওয়াটার ম্যানেজমেন্ট, সেটাও যতটুকু দরকার আমি ততটুকু দেবো। গাছ থেকে গাছের দূরত্ব
সেটাও যতটুকু রিকমেন্ডেড করা আছে আমি ততটুকু দেবো। খুব বেশি ঘন হয়ে গেলেও দেখা যায় পোকার আক্রমণ বেশি হয়। তাহলে সেই যে পদ্ধতিগুলো মেনটেন করতে করতে একটা পর্যায়ে যদি দেখি যে না আমার পেস্টের অ্যাটাক বেড়ে গিয়েছে, তাহলে পেস্ট যেটা অ্যাটাক করেছে সেটা আসলে কোন ধরনের পেস্ট, এটা কি মেজর পেস্ট নাকি মাইনর পেস্ট। যদি মেজর পেস্ট হয় এবং সেটা একটা লেভেল ক্রস করে যায়, তখনই আমি কিন্তু সরাসরি কন্ট্রোলের কথা চিন্তা করবো। না হলে কিন্তু প্রাকৃতিকভাবে যে সমস্ত পোকামাকড়গুলো আছে যারা এই ক্ষতিকারক পোকামাকড়কে খেয়ে থাকে তারা কিন্তু কমিয়ে রাখতে পারে। এখন যদি দেখি যে না এটা একটা মেজর পেস্ট এবং এটা আমার জন্য ক্ষতিকারক দিকে যাচ্ছে, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল পার হয়ে গিয়েছে, তখন আমি প্রথমেই চিন্তা করবো নন কেমিক্যাল, বোটানিক্যাল হতে পারে, নিম আমি ব্যবহার করতে পারি। নিম ভিত্তিক পেস্টিসাইড কিন্তু বাজারে পাওয়া যায়। তারপর আরও বেশ কিছু পেস্টিসাইড, বায়ো পেস্টিসাইডগুলো পাওয়া যায়, আমি সেইগুলো ব্যবহার করব, বা বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করব। তারপর হচ্ছে প্রাকৃতিকভাবে আমি পাখি যেন বসতে পারে জমিতে, যেমন ডালপালা পুঁতে দিয়ে ধান খেতে হয় না সময়, পার্চিং বলি, এই সমস্ত পদ্ধতিগুলো ব্যবহার করব। তারপরেও যদি দেখি যে না আমার কাজ করছে না এবং সেটা ক্ষতিকারক মাত্রা পার হয়ে যাচ্ছে, তখন আমি কেমিক্যালের কথা চিন্তা করব। এর আগ পর্যন্ত কিন্তু আমি কেমিক্যালের কথা চিন্তা করবো না, সর্বশেষ ধাপ হিসেবে আমি কেমিক্যালের কথা চিন্তা করব। তারপরেও চিন্তা থাকবে যে কম্পারেটিভলি যেটি আমার জন্য সেফ, পরিবেশের জন্য সেফ, আমি সেটা সিলেকশন করব। এবং সেভাবে যদি আমি মেনটেন করতে পারি তাহলে এছাড়াও স্যার আরো কিছু যেমন জৈব বালাইনাশক, যে বায়োপেস্টিসাইড, যে বালাইনাশক সমন্বিত যে আইপিএম প্র্যাকটিস, মানে যে এই যে আমি শুরু থেকে বললাম প্রত্যেকটা যদি আমি টাইম টু টাইম এবং যে পদ্ধতিতে ব্যবহার করার কথা, যে আমি যদি সেই একসাথে সবগুলো মেথডকে আমি ক্রোনোলজিক্যালি ব্যবহার করি, আইপিএম পদ্ধতি ব্যবহার করি, তারপরে জৈব বালাইনাশক যেটা বললেন যে বায়োপেস্টিসাইড, অনেক কোম্পানি এখন প্রায় 109টার মতো বায়োপেস্টিসাইড বাজারে পাওয়া যায় এবং অনেক ডিলারের ক্ষেত্রেই কিন্তু সরকার থেকে বাধ্যবাধকতা আছে যে বায়োপেস্টিসাইড কর্নার থাকতে হবে। তার মানে আপনার যে পাশের যে ডিলার শপ আছে সেখানে বায়োপেস্টিসাইড আছে, তো আপনি সেটি খোঁজ নেন যে বায়োপেস্টিসাইড কোনটা আমি ব্যবহার করতে পারি। একটি জিনিস মনে রাখবেন কৃষক ভাইরা, সেটি হচ্ছে যেই জিনিস ক্ষতিকারক বেশি সেটা কিন্তু খুব দ্রুত কাজ করে, কিন্তু দ্রুত কাজ করলেও কিন্তু এটার কার্যকারিতাটা কমেও যায় খুব দ্রুত। যে বা আমি যদি কোনো একটা ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করি, সে আমার ক্ষতিকারক পোকামাকড় যেরকম সব মেরে ফেলছে, একইভাবে আমার জন্য উপকারী যারা আছে তাদেরকেও কিন্তু মেরে ফেলছে। পরবর্তীতে যখন উপকারী পোকা কম থাকবে, ক্ষতিকারক পোকা কিন্তু খুব দ্রুত বংশবৃদ্ধি করে, তখন কিন্তু এটা আমার কন্ট্রোলের বাইরে চলে যায়। কিন্তু বায়োপেস্টিসাইড যদি আমি ব্যবহার করি, যেগুলো জৈব বালাইনাশক, সেগুলো শুরুর দিকে হয়তো একটু স্লো কাজ করে, কিন্তু এটি কিন্তু আমার উপকারী পোকাগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখে এবং প্রাকৃতিকভাবেই কিন্তু একটা মানে ডিফেন্স সিস্টেম তৈরি হয়ে যায়। তখন কিন্তু পরবর্তীতে আমার পেস্টিসাইডের পরিমাণ কিন্তু অনেক কম লাগে এবং সেটি একদিক থেকে আমার জন্য স্বাস্থ্যগত যে ঝুঁকিটা তৈরি হয় কেমিক্যাল থেকে, সেটা কমানো যায়। আমার কিন্তু টাকার সেফের একটা বিষয় থাকে, বা আমার যে বেনিফিট সেটাও কিন্তু আমি বেশি পেতে পারি। যে বিষয়গুলো আমরা বুঝলাম, আমাদের ফসল মাঠে কিন্তু অনেক উপকারী পোকাও থাকে। আমরা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে ক্ষতিকর পোকার সাথে সাথে উপকারী পোকাগুলোকেও যেন আমরা মেনে না ফেলি। স্যার অনেকগুলো দারুণ উপায় বললেন প্রাকৃতিকভাবে আমরা কিভাবে কীটনাশক আমরা দূরে রাখতে পারি, পাখি বসার জন্য আমরা জায়গা করে দিতে পারি, বা প্রাকৃতিক বিভিন্ন উপায় রয়েছে। সেটা যদি কোনো কাজ না করে, তখন অনেক দেখা যায় ঔষধি গুণসম্পন্ন যেগুলো রয়েছে নিম দ্বারা তৈরি যে কীটনাশকগুলো রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিকভাবে চেষ্টা করব কিভাবে কীটনাশক মুক্ত রাখা যায়, এবং আমরা যে রাসায়নিক কীটনাশকের কথা বলছি সেটি কিন্তু একদম সর্বশেষ পর্যায়ে, আমরা একদম শুরুতেই যেন রাসায়নিক কীটনাশক কোনোভাবেই ব্যবহার না করি। স্যার দারুণভাবে বলছিলেন এবং শ্রোতা বন্ধু যারা রয়েছে তারা কিন্তু অনেক উপভোগ করছিলেন। আমাদের সাথে যুক্ত আছেন সুশান্ত পাল, শুভ বিকেল জানিয়েছেন পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদা থেকে এই আয়োজনে তিনি যুক্ত আছেন এবং তিনি পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। তাসকিনুর রাইয়ান আমাদের সাথে যুক্ত আছেন ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে, জুবায়ের আল ফাহাদ গফরগাঁও ময়মনসিংহ থেকে যুক্ত আছেন, মেহেদি হাসান মামুন জিয়নপুর চুরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে যুক্ত আছেন, মোহাম্মদ মোখলেসুর রহমান ছোটন তিনি যুক্ত আছেন পূর্বধলা নেত্রকোনা থেকে, আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ আব্দুল মমিন, আমাদের সাথে আছেন সাকিব হাসান বিদ্যুৎ ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে, মোহাম্মদ আলী আজগর আমাদের সাথে যুক্ত আছেন, নুসরাত জাহান আমাদের সাথে যুক্ত আছেন। এছাড়াও আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে যুক্ত ছিলেন ওমর ফারুক পুলক, পাপড়ি রানী কর, শেখ মোহাম্মদ রাসেল, জাফরিন সুলতানা রিপা, ইয়াসির আরাফাত সহ আরও অনেক শ্রোতা বন্ধু পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং তারা কিন্তু যুক্ত আছেন। স্যার আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে, একদম শেষে আমাদের কৃষক ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। কৃষক ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলার, সেটি হচ্ছে আমরা যারা ভোক্তা আছি তারা কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনি কতদিন পূর্বে সেই পেস্টিসাইড দিয়েছেন। এটি
আমি বলবো এটা আপনার সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থেকে চেষ্টা করবেন যেন সরাসরি পেস্টিসাইড যুক্ত ফসল যেন আমাদের ভোক্তা পর্যায়ে চলে না আসে। কারণ আপনি হয়তো একটা বিষয়ে আপনি প্রডিউস করছেন, আপনি কিন্তু আরেকটা বিষয় নিজেই কিন্তু ভোক্তা, যিনি উৎপাদন করছেন হয়তো একটা ফসল উৎপাদন করছেন, আরেকটা ফসল কিন্তু কিনে খাচ্ছেন। সুতরাং আপনাদের সবার মধ্যে যদি আমাদের এই রেসপন্সিবিলিটি চলে আসে, অটোমেটিক্যালি আমাদের যে ক্ষতিকারক দিকটি সেটি কমে আসবে। এবং আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে যে আমরা যে বিশেষ করে হাইলি হ্যাজার্ড যেগুলো রেড ক্যাপযুক্ত যে সমস্ত পেস্টিসাইডগুলো আছে সেগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা যেন একটু চিন্তা করে ব্যবহার করি। এটি আমাদের জন্য, কৃষক ভাইদের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। এটি লং টার্মে আমাদের অনেক ক্ষতি করে থাকে এবং ভোক্তা পর্যায়েও কিন্তু এটি অনেক ক্ষতি করে। সাধারণত যেগুলো রান্না করে আমরা খাই, রান্না করলে কিন্তু অনেক পেস্টিসাইড নষ্ট হয় না, সুতরাং এই পেস্টিসাইডগুলো কিন্তু আমাদের থেকে যাচ্ছে। তো সেই জন্য হচ্ছে আপনার মানে আমরা সবাই মিলেই যদি আমাদের এই ফসল উৎপাদনটাকে নিরাপদ করতে পারি, তাহলে একটি নিরাপদ ভবিষ্যতে কিন্তু আমরা পেতে পারি এবং নিরোগ একটি আমাদের যে ক্যান্সার থেকে শুরু করে যে বন্ধ্যাত্ব, তারপরে যে ফার্টিলিটির যে প্রবলেম, সেগুলো কিন্তু এই পেস্টিসাইড একটা বড় ধরনের ভূমিকা রাখে। তো সেই জায়গা থেকে যদি আমরা আসি, আমরা কিন্তু সামাজিকভাবে একটা সুস্থ জাতি আমরা পেতে পারি। এটা আপনাদের উপর কিন্তু অনেক দায়িত্ব। সেই জায়গা থেকে আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে এই বিষয়টিগুলোতে আপনারা খুব কেয়ারফুলি সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ স্যার। যেভাবে বলছিলেন আমরা সবাই সচেতন হলেই বাঁচবে আমাদের কৃষি, বাঁচবে আমাদের দেশ, এই প্রত্যাশায় শেষ করতে চাই আজকের কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান কৃষির কথা। আমরা যুক্ত ছিলাম কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং সচেতনতা নিয়ে। আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ ছিলাম আপনাদের সাথে। বিশেষজ্ঞ আলোচক হিসেবে ছিলেন ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কীটতত্ত্ব বিভাগ, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটির সার্বিক নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আল আমিন খান, তত্ত্বাবধানে মোহাম্মদ রাফিউল করিম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মামুনুর রহমান। দেখা হবে কৃষি কথার পরবর্তী পর্বে। কৃষকের কণ্ঠস্বর কৃষির কথায় প্রতি রবি ও বুধবার ঠিক বিকেল 5:10 পরবর্তী পর্বে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষিকে ভালোবাসুন, মাটি মানুষের সাথে থাকুন, বাংলাদেশ বেতারের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।